একটি গ্রামে একটি অলস ব্যক্তি থাকত। সে এতটাই অলস ছিল যে সে তার কোনো কাজ সময় মতো করত না। সে প্রায়শই অনেক দেরি পর্যন্ত বিছানায় পড়ে থাকত, আর যখন উঠত তখন সে কখনো এখানে বসে থাকতো, কখনো ওখানে বসে থাকতো, কখনো এর সাথে কথা বলছে তো আবার কখনো অন্য কারোর সাথে কথা বলছে, কখনো বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দেয় বা কখনো সকাল সকাল অপ্রয়োজনীয় কাজ করতে শুরু করে দিত। এইভাবেই সে তার সকালের সময় কাটিয়ে দিত। আর যখন দুপুরবেলা কাছে আসতে শুরু করে তখন সে চিন্তা করে যে এখন তো দুপুর হতে চলেছে, এই জন্য প্রথমে স্নান করে ভোজন করে নিই, তারপর কাজ করব। তারপর যখন সে ভোজন করে নিত তখন চিন্তা করত যে এখন কিছু সময় আরাম করে নিই, তারপর আবার কাজ শুরু করব। যখন সে আরাম করার জন্য শুতে যেত তখন তার নিদ্রা এসে যেত, আর সে 1-2 ঘন্টার জন্য গভীর নিদ্রায় চলে যেত। যখন সে ঘুম থেকে উঠত তখন সন্ধ্যা হয়ে আসতো, আর সে চিন্তা করত যে আর একটু পরে কাজ শুরু করব। কিন্তু অভ্যাসের দ্বারা মজবুর সে আবার কোনো অপ্রয়োজনীয় কাজ করা শুরু করে দিত, বা কোনো বন্ধু বা প্রতিবেশীর সাথে গল্প করা শুরু করে দিত, বা আশেপাশে কোথাও ঘুরতে চলে যেত। এভাবেই তার সন্ধ্যাও কেটে যেত আর রাত হয়ে যেত। রাত্রে ভোজনের পরে যখন সে ঘুমানোর জন্য যায় তখন সে আত্মগ্লানিতে ভরে যায়। এটা চিন্তা করে অনেক দুঃখ পেতে থাকতো যে আমার আজকের দিনও এভাবেই আমি বরবাদ করে ফেলেছি। সে রাত্রেবেলায় এই সিদ্ধান্ত নিয়ে ঘুমাতে যেত যে আমি কাল সকালে তাড়াতাড়ি উঠে আমার কাজে লেগে পড়ব, আজকের মতন একদমই করব না, আর না তো অলসতা করব। কিন্তু যখন সকাল হতো তখন তার অলসতা আবার তাকে ঘিরে ফেলত। তার বিছানা ছেড়ে ওঠার মনই করতো না, দেরি করে ঘুম থেকে উঠত, আর ওই সবই কাজ সে করত যেটা সে আগের দিন করেছিল। এভাবেই সে অলসতার চক্করে ফেঁসে গিয়েছিল। এরকম ছিল না যে সে কিছু করতে চায় না বা অলসতার এই চক্রকে সে ভাঙতে চায় না। সে কয়েকবার অলসতার এই চক্রকে ভেঙে গুরুত্বপূর্ণ কাজ করতে লেগেও পড়ত, কিন্তু সে তার এই নতুন অভ্যাসকে লম্বা সময় পর্যন্ত টিকিয়ে রাখতে পারত না, আর আবার সে তার পুরানো অভ্যাসে ফিরে যেত। আর তার এই অলসতা আর কাজকে পিছানোর অভ্যাসের জন্য তার সাথে সাথে তার পরিবারের লোকজনও অনেক সমস্যায় পড়ত, কারণ সে ওই সব কাজগুলোকেও পেছাতে থাকত যেগুলোর জন্য তার পরিবার চলত। চাষবাস করা তার আয়ের একমাত্র উৎস ছিল, কিন্তু সে তার ওই কাজকেও পেছাতে থাকত। সে না তো সময় মতো ফসল বুনত, আর না তো ফসলের দেখভাল করত, আর না তো ফসলে সময় মতো জল দিত, যার জন্য তার ফসল অন্যদের তুলনায় কম হতো। আর সে ওটা থেকে অতটা আয় করতে পারত না যার জন্য তার পরিবারের খরচ সহজেই চলতে পারে। পরিবারে পয়সার কমতির জন্য প্রায় সময় তাকে স্ত্রীর ক্রোধ আর কথা শুনতে হতো, তার মুখোমুখি হতে হতো, আর কখনো কখনো তো ঝগড়াঝাটির পর্যায়ে চলে যেত, যার জন্য সে এখন অনেক চিন্তিত থাকতে শুরু করেছিল। কিন্তু সে চেয়েও নিজের এই মানসিক অলসতার চক্রকে ভাঙতে পারছিল না। একদিন এমনিই সে তার বাড়ির বাইরে বসে নিজের অলসতা থেকে বাইরে বের হওয়ার উপায় খুঁজছিল। তখনই হঠাৎ তার নজর তার বাড়ির থেকে একটু দূরে একটি মন্দিরে থাকা একটি মহাত্মার ওপর পড়ে। মহাত্মাকে দেখেই ব্যক্তির মহাত্মার শৃঙ্খলাবদ্ধ দিনলিপির কথা মনে পড়ে যায়। সে চিন্তা করে যে ওই মহাত্মা প্রতিদিন সকালে ভোর 4টের আগে ঘুম থেকে উঠে গ্রামের বাইরের নদী থেকে স্নান করে চলে আসে। তারপর যখন বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে থাকে তখন সে পূজা পাঠ ইত্যাদির কাজে লেগে থাকে। আর যত সময় গ্রামবাসীদের সকাল হয় আর তারা তাদের দিনলিপি শুরু করে, তত সময় ওই মহাত্মা নিজের মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজের প্রধান দৈনিক কাজগুলোকে করে ফেলে। তারপর তিনি ভিক্ষার জন্য গ্রামে গ্রামে যান, আর ভিক্ষা নিয়ে এসে সে নিজের ভোজনও স্বয়ং তৈরি করেন। ভোজন করার পরে তিনি পুরো দুপুরবেলা ধরে ধর্মগ্রন্থের অধ্যয়ন করেন। তারপর সন্ধ্যার সময় মন্দিরে আসা ভক্তদের সাথে কথাবার্তা বলেন। তারপর তিনি সন্ধ্যা আরতি করে নিজের ভোজন বানান, আর তারপর রাত্রে তাড়াতাড়ি মন্দিরের বাকি কাজ শেষ করে সময়ে ঘুমিয়ে পড়েন। তিনি এতটা শৃঙ্খলাবদ্ধ আর কর্মশীল কিভাবে থাকতে পারেন?
আর এই মহাত্মা তো এতটা ব্যস্ত দিনলিপির পালন বছরের পর বছর করে আসছেন। কিছু সময় এইসব প্রশ্নের উপর বিচার করার পর ওই অলস ব্যক্তি ওই মহাত্মার কাছে গিয়ে নিজের অলসতার কারণ জানার চেষ্টা করে। সে তখনই ওই মন্দিরে পৌঁছে যায় আর ওই মহাত্মাকে প্রণাম করে। ওনাকে মিনতির সুরে বলে, গুরুদেব, আমি আপনার কাছে আমার একটি অনেক বড় সমস্যা নিয়ে এসেছি। মহাত্মা বলে, কি সমস্যা আছে তোমার, যেটাকে তুমি এতটা বড় মনে করছো? অলস ব্যক্তিটি নিজের অলসতা আর কাজকে পেছানোর পুরো কাহিনী ওই মহাত্মাকে শোনান। তিনি বলেন, গুরুদেব, আমি অনেক অলস আর কাজকে পেছাতে থাকি। আমি সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠি আর তারপর আমার সকালের সময় অপ্রয়োজনীয় কাজে বরবাদ করে দিই। আর তারপর আমি সারাদিন আমার গুরুত্বপূর্ণ কাজগুলোকে পেছাতে থাকি আর আমার পুরো দিন এভাবেই বরবাদ হয়ে যায়। আর যখন রাত্রি হয় তখন আমার নিজের ওপরই গ্লানি হয় আর দুঃখও হয় যে আমি পুরো দিন কেবল এভাবেই কাটিয়ে দিয়েছি। কিন্তু পরের দিন আমি আবার ওইসব কাজ করতে থাকি আর তারপর আমি সারাদিন আমার গুরুত্বপূর্ণ কাজগুলোকে পেছাতে থাকি আর আমার পুরো দিন এভাবেই বরবাদ হয়ে যায়। আর যখন রাত্রি হয় তখন আমার নিজের ওপরই গ্লানি হয় আর দুঃখও হয় যে আমি পুরো দিন কেবল এভাবেই কাটিয়ে দিয়েছি। কিন্তু পরের দিন আমি আবার ওইসব কাজ করতে থাকি আর সময় বরবাদ করতে থাকি। গুরুদেব, আমি অলসতা আর কাজকে পেছানোর এই চক্রে ফেঁসে গেছি আর এটার থেকে বাইরে বের হতে পারছি না। দয়া করে আমাকে এই অলসতা থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা দেখান। আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। ওই অলস ব্যক্তির কথা পুরো ধ্যান দিয়ে শোনার পর মহাত্মা বলেন, অলসতা ওই সুখ যেটা আমাদেরকে দুঃখ আর দুঃখই দেয়। কাজ করার বা পরিশ্রম করার ক্ষমতা থাকার পরও ওই কাজকে না করা বা সেই কাজকে পেছানোর অভ্যাসকেই অলসতা বলে। আর কাজকে পেছানোর অভ্যাস অলসতার সবথেকে বড় কারণ। তোমার সকালের খারাপ দিনলিপির কারণে তুমি তোমার সকালের মূল্যবান সময় বৃথা কাজে আর টালমটল করতে করতে বরবাদ করে দাও, যার জন্য তোমার দিনের আরম্ভই খারাপ হয়। আর যেভাবে দিন যেতে থাকে তোমার মনে হতে থাকে যে তোমার আজকের সময়ও বরবাদ হয়ে গেছে। তারপর তোমার মনে আরও বেশি অলসতা আর টালমটল করতে থাকে, যার জন্য তোমার বাকি সময়ও এভাবেই বরবাদ হয়ে যায় আর তুমি কিছুই গুরুত্বপূর্ণ করতে পারো না। আর এই অলসতার চক্রে ফেঁসে থেকে যাও। যদি তুমি তোমার সকালকে জিততে শিখে যাও, যদি তুমি তোমার সকালের সদ্ব্যবহার করতে শিখে যাও, তাহলে তোমার পুরো দিন সহজেই ঠিক হয়ে যাবে। সকালকে জেতা এতটা সহজ নয়। এটার জন্য তোমাকে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসকে নিজের সকালের দিনলিপিতে সামিল করতে হবে আর সেটা দৃঢ়তার সাথে পালন করতে হবে। তাহলে আজ আমি তোমাকে সকালের এমন 7টি অভ্যাসের ব্যাপারে বলবো, যেগুলো যদি তুমি তোমার সকালের দিনলিপিতে সামিল করে নাও, তাহলে না কেবল তুমি তোমার অলসতা আর টালমটল থেকে ছুটকারা পেয়ে যাবে, বরং একটি শৃঙ্খলাবদ্ধ আর মজবুত ব্যক্তিত্বশালী ব্যক্তি হয়ে যাবে। তুমি 7টি অভ্যাসের ব্যাপারে ধ্যান দিয়ে শুনবে। সকালের প্রথম অভ্যাস, এটা তোমাকে গ্রহণ করতে হবে, সেটা হলো ধ্যানের অভ্যাস। চিত্তকে একাগ্র করে কোনো একটি বস্তুর ওপর কেন্দ্র করে দেওয়াকে ধ্যান বলে। ধ্যান করলে আত্মিক তথা মানসিক শক্তির বিকাশ হয়। যদি তুমি রোজ সকালে বসে 10 থেকে 15 মিনিট কেবল নিজের নিঃশ্বাসের ওপর ধ্যান লাগাও, নিঃশ্বাস প্রশ্বাসকে দেখো যে যখন শ্বাস তোমার ভিতরে যাচ্ছে তখন পেট কেমন ফোলে, আর যখন ওই শ্বাস বাইরে বের হচ্ছে তখন তোমার পেট কিভাবে ভেতরে ঢুকে যাচ্ছে। দেখো শ্বাস পেট থেকে চলছে না বুকের থেকে, শ্বাস ডান দিকের নাক থেকে বেশি যাচ্ছে নাকি বাম দিকের নাক দিয়ে। যখন তুমি তোমার শ্বাসের প্রতি জাগরিক হয়ে যাবে তখন এটাই ধ্যান প্রক্রিয়া হয়ে যাবে। আর এই অভ্যাসকে আপন করে তোমার ভিতর জাগরিকতা আর একাগ্রতা বাড়বে, আর তুমি দেখবে যে তুমি পুরো দিন শান্ত, প্রসন্ন আর জাগরিক থাকবে। তুমি যে কাজই করবে সেটাকে পুরো একাগ্রতার সাথে করবে, আর তোমার জন্য বর্তমানে থাকা অনেক সহজ হয়ে যাবে। এটা অনেক সহজ,
কিন্তু অনেক বেশি প্রভাবশালী একটি অভ্যাস। এই জন্য এটাকে অবশ্যই নিজের সকালের দিনলিপিতে সামিল করবেন। সকালের দ্বিতীয় অভ্যাস হলো ধন্যবাদ প্রকট করা। সকালের পরিবেশ শান্ত আর খুশিই ভরা হয়। এই সময় প্রকৃতিতে একটি আলাদাই পবিত্রতা আর শক্তি থাকে। এটা একদম সঠিক সময় কৃতজ্ঞতা ব্যক্ত করার। তোমার জীবনে যা কিছু ভালো আছে, ভালো লোক, ভালো পরিস্থিতি আছে, যেটা থেকে তুমি খুশি পাও, ওই সব কিছুর জন্য এই ব্রহ্মাণ্ডকে বা ওই ঈশ্বরকে যাকে তুমি মানো তাকে ধন্যবাদ বলো। এই সব কিছু তোমাকে দেওয়ার জন্য তাকে কৃতজ্ঞতা করো। যখন আমরা আমাদের দিন ধন্যবাদের ভাবনা দিয়ে শুরু করি, তখন সব বাধা আপনা আপনিই সরে যেতে শুরু করে আর নতুন সুযোগের দ্বার খুলতে থাকে। আর তারপর আমরা অভিযোগ করার প্রতি নয়, বরং কিছু হওয়ার আর কিছু করার প্রতি আকর্ষিত হই। কৃতজ্ঞতা ব্যক্ত করলে ব্যক্তির মন থেকে নেগেটিভ চিন্তা আর দুঃখ সমাপ্ত হতে শুরু করে, আর সে তার সফলতার জন্য নতুন রাস্তা খুঁজতে শুরু করে। কৃতজ্ঞতা ব্যক্ত করলে মনে পজিটিভিটি, খুশির স্তর বাড়ে, যার জন্য মানসিক রোগ আর মানসিক বিকার দূর হতে থাকে। জীবন থেকে অসন্তুষ্ট আর কমতির ভাবনা শেষ হয়ে যায়। ব্রহ্মাণ্ড থেকে যেসব জিনিস পেয়েছি সেগুলোর প্রতি আমাদের মনে ধন্যবাদের ভাবনা থাকলে আমরা খুশি পাই। আমরা খুশির এই ভাবনাকে আমাদের থেকে বের করে পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিই। খুশির এই ঢেউ আমাদের থেকে আশেপাশের পরিবেশেও ছড়াতে থাকে, যার জন্য আমাদের সাথে সাথে ব্রহ্মাণ্ডও খুশি হয়ে যায়। তার সাথে সাথে কৃতজ্ঞতা ব্যক্ত করলে আমরা আমাদের আশেপাশের লোকেদের প্রতি সবসময় ধন্যবাদে ভরে থাকি, যার জন্য লোকেদের নজরে আমাদের যে ছবি হয় সেটা ভালো হয়ে যায়। লোক আমাদেরকে একটি ভালো লোক রূপে দেখে। এটার জন্য এটা হয় যে যারা আমাদের সাথে সাক্ষাৎ করে তারা আমাদের বন্ধু হয়ে যায়, আমাদেরকে পছন্দ করতে শুরু করে। সংক্ষিপ্তে বললে, ধন্যবাদ প্রকট করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির দুয়ার খুলে যায়। এইভাবেই তৃতীয় অভ্যাস হলো ব্যায়াম। ব্যায়াম করা অনেক জরুরি। নিজের সকালের দিনলিপিতে এই অভ্যাসকে অবশ্যই রাখতে হবে। ব্যায়াম ব্যক্তিকে চমৎকারভাবে বদলে দেয়। নিয়মিত রূপে ব্যায়াম করলে ব্যক্তির মন অনেক প্রসন্ন আর উৎসাহিত থাকে। দিনভর শরীরে শক্তি বজায় থাকে, শরীর মজবুত আর আকর্ষিত হয়। আপনি যেটা খান সেটা শরীরে লাগে। একটি নিয়মিত রূপে ব্যায়াম করা ব্যক্তিকে ভিড়েও সবার থেকে আলাদা দেখতে লাগে। শরীরের দুর্বলতা, জড়তা আর ক্লান্তিকে দূর করে ব্যক্তির অলসতাকে সমাপ্ত করে, আর তার সাথে সাথে এটা ব্যক্তিকে শৃঙ্খলাবদ্ধ তৈরি করে। ব্যায়াম করলে মানসিক বিষণ্ণতা আর চিন্তাও কম হয়, কারণ বেশিরভাগ ব্যক্তি অধিক চিন্তা শরীর আর স্বাস্থ্য নিয়ে করে থাকে, কিন্তু ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। এই জন্য চিন্তা আর সমস্যাও কম হয়ে যায়। তাহলে তোমাকে তোমার দিনলিপিতে ব্যায়ামকে অবশ্যই সামিল করা উচিত, আর সেটাও প্রতিদিন 30 মিনিট। চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো বই পড়া। দুনিয়াতে যত মহান আর সফল ব্যক্তি আছে সবার মধ্যে একটি অভ্যাস আছে যে তারা সবাই ভালো বই পড়ার শখ রাখে। তারা তাদের কাজ বা শখের জন্য বই পড়ে। লাগাতার তারা নতুন কিছু শিখতে থাকে, যার জন্য তারা অন্য লোকেদের তুলনায় অনেক এগিয়ে যায়। বই পড়াও একটি ধ্যান। যখন আমরা আমাদের মন পছন্দ বই পড়তে এতটা হারিয়ে যাই যে আমরা আমাদের আশেপাশের ঘটনার উপর ধ্যানই দিই না, তখন সেটাও একটি ধ্যান প্রক্রিয়া হয়ে যায়। এই জন্য যেসব লোকেদের ধ্যান করতে সমস্যা হয় তাদেরকে তাদের মন পছন্দ বই পড়া শুরু করে দেওয়া উচিত। বই পড়ার অনেক লাভ আছে। এটার জন্য শূন্যতা কম হয়, জ্ঞান বাড়ে, কথা বলা আর লেখার কৌশলে বৃদ্ধি হয়, কল্পনাশীলতা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, ভালো নিদ্রা আসে, চিন্তা দূর হয়, আর এটা আমাদেরকে একটি ভালো মানুষ বানায়। এই জন্য তোমাকে প্রতিদিন সকালে বা রাত্রে শোয়ার আগে বই অবশ্যই পড়া উচিত। সকালের পঞ্চম অভ্যাস হলো লক্ষ্য নির্ধারিত করা। সকাল সকাল আমাদের মন বেশি শান্ত আর স্পষ্ট থাকে। আমরা বেশি স্পষ্টতার সঙ্গে চিন্তা করতে পারি। এই জন্য সারাদিন কি কি কাজ করতে হবে, কোন কাজ কাকে দিতে হবে বা কোন নতুন কাজ শুরু করতে হবে, এই সব জিনিসের পরিকল্পনা সকাল সকালই তৈরি করে নেওয়া উচিত।
লক্ষ্য নির্ধারিত করা এতটা জরুরি কেন? কারণ আমাদের মন এতটা চঞ্চল হয় যে সেটা একটি দিশায় এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয় না, বরং যেটা মনের ভালো লাগে ওই দিশায় কাজ করার জন্য আমাদেরকে মজবুর করতে থাকে। মনের ইচ্ছা ঋতুর মতো হয়, যেটা কিছু সময় পর পর বদলাতে থাকে। এই জন্য মনের এই ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রিত করার জন্য লক্ষ্য নির্ধারিত করা অনেক জরুরি। যখন আমরা লিখিত রূপে নিজের লক্ষ্য নির্ধারিত করে নিই, তখন আমরা আমাদের লক্ষ্য একদম পরিষ্কার দেখতে পাই। আর লক্ষ্য নির্ধারণের সময় আমরা আমাদের মনের ওপর একটা কাবু পেয়ে যাই। লক্ষ্য নির্ধারণের সময় আমাদের মনকে একটি কাজে কেন্দ্রিক আর একাগ্র করতে সাহায্য করে। সকালের ষষ্ঠ অভ্যাস হলো জল পান করা। সকালে ঘুম থেকে উঠতেই 2 থেকে 3 গ্লাস জল পান করা শরীরের জন্য অমৃতের কাজ করে। সকাল সকাল জল পান করলে পেট ভালোভাবে পরিষ্কার হয়। শরীরে সারা রাতভর জলের যে কমতি হয়েছে সেটার পূরণ হয়ে যায়। সকালে ভালোভাবে জল পান করে নিলে শরীরে দিনভর শক্তি আর সতেজতা ভরে থাকে। সকালে বেশি জল পান করার আরেকটি লাভ হলো তারপর আমাদের সারাদিন বারবার তৃষ্ণা পায় না। যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের মাত্রা থাকে তাহলে এটার অনেক বেশি লাভও আছে। যেমন এটার জন্য শরীর ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আমাদের ত্বক পরিষ্কার আর সুন্দর দেখায়, মস্তিষ্ক দ্রুত কাজ করে, পাচন ক্রিয়া সঠিক হয়, শরীরের ওজন নিয়ন্ত্রিত থাকে, যার জন্য শরীরের অলসতা আর ক্লান্তি কম হয়। এই জন্য সকালে উঠে উষ্ণ গরম জল পান করা অনেক ভালো অভ্যাস। সকালের 7ম ভালো অভ্যাস হলো সকালের জলখাবার ভালো আর পুষ্টিগুণে সমৃদ্ধ হয় যেন। জলখাবার আমাদের দিনের প্রথম খাবার হয়, এই জন্য এটা পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়া অনেক জরুরি। যদি আমরা সকাল সকাল বেশি ভারী আর তেলযুক্ত এমন খাবার খেয়ে নিই তাহলে আমাদের শরীরের জন্য ভালো নয়। তাহলে আমাদের সকাল সকালেই ভারী ভারী ভাব আর অলসতা অনুভব হয়, যার জন্য আমরা আমাদের কাজের ওপর সঠিকভাবে ধ্যান দিতে পারি না। আর আমরা যদি খিদে থাকার পরও সকালে খাবার না খাই তাহলে আমাদের দুর্বলতা, ক্ষুধা, ক্লান্তি অনুভব হতে থাকে, যার জন্য আমাদের কাজে মন লাগে না। এই জন্য যদি আমাদের সকালে ক্ষুধা অনুভব হয় তাহলে ভালো আর পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার অবশ্যই খেয়ে নেওয়া উচিত। কিন্তু এটা জরুরি যে খিদা পেলেই খেতে হবে, জবরদস্তি কেবল নিয়ম পূরণ করার জন্য খাওয়া উচিত নয়। এটা বলার পর মহাত্মা তার কথা সমাপ্ত করে। আর ওই অলস ব্যক্তিও মহাত্মার কথা ধ্যান দিয়ে শোনার পর 7টি অভ্যাসকে নিজের দিনলিপিতে সামিল করার সিদ্ধান্ত নেয় আর সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আজকের সময় আরেকটি খারাপ অভ্যাস আছে যেটার জন্য লোকেদের সকালের দিনলিপি খারাপ হয়ে যায়। সেই অভ্যাস হলো ঘুম থেকে উঠতেই মোবাইল দেখতে শুরু করা। আজকাল তো লোকেদের সকালের আরম্ভই মোবাইলের সাথে হয়। তারা ঘুম থেকে উঠতেই সোশ্যাল মিডিয়ায় লেগে পড়ে। আর সকালের জন্য এটা থেকে খারাপ কাজ আর কিছুই হতে পারে না। আপনার সকালে ওঠার পর থেকে 2 ঘন্টা স্ক্রিন দেখা উচিত নয়। এটা থেকে দূরে থেকে দেখুন। মোবাইল আমাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে, এটা অনেক ভালো। যদি এই মোবাইল আমাদের অসুস্থ আর দুর্বল করছে তাহলে এটা অনেক খারাপ। এটা আমাদেরই দুর্বলতা। মোবাইল নিজে থেকে আমাদের কাছে আসে না, আমরাই সেটাকে নিয়ে আসি। এটা আমাদেরই দুর্বলতা। আমরা এটার সাথে আটকে থাকি আর তারপর বলি যে মোবাইলের অ্যাডিকশান ছাড়ছে না। এরকম দোষ দিতে থাকলে কিছুই হবে না। আমাদের নিজেকে সামলাতে হবে আর শুধরাতে হবে, নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। আর সকালের স্ক্রিন টাইমকে একদমই সমাপ্ত করতে হবে। না ল্যাপটপ, না টিভি, না তো মোবাইল। সকালে অ্যালার্মের জন্য মোবাইলের ওপর নির্ভর করবেন না। অ্যালার্মের জন্য একটি ছোট অ্যালার্ম ঘড়ি কিনে নিন, কারণ যে কোনো বাহানায় সকালে হাতে মোবাইল যেন না আসে। এই ছিল ওই 7টি অভ্যাস। এগুলো যদি আপনি আপনার সকালের দিনলিপিতে সামিল করে নেন তাহলে আপনার সকাল তো সুন্দর হবেই, তার সাথে আপনি আপনার জীবনে অনেক সফল আর খুশি থাকবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।